হ্যালো, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটি লেকচার নিয়ে। আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেতু তৈরি করা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নদীর এই পারের জাতিকে নদীর ওই পারের জাতির সাথে সেতু তৈরি করে কানেক্ট করা। আজকে এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? মানে এই যে সেতুর ভূমিকাটা, এই সেতুটা এখন চায়না তৈরি করবে, না জাপান তৈরি করবে, না ইউএসএ তৈরি করবে, নাকি ইউরোপের কোনো কান্ট্রি তৈরি করবে, সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? মানে এক কথায় আমরা আজকে যে লেকচারটা আজকে আমরা দেখব, সেই লেকচারটা যদি নাম দিতে চাই তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের কনজাংশনের লেকচার 1, ঠিক আছে ভাই? আজকে আমাদের লেকচারটা হবে কনজাংশনের 1 নম্বর লেকচার। কেমন? তো কনজাংশন আমরা যখন পড়াশোনা করব, হ্যাঁ, তখন আপনি যে বই খুলেন গ্রামারে একটা কথা, মানে প্রথমে 2 লাইন কিংবা 2.5 লাইনের একটা সংজ্ঞা পাবেন আপনি। সংজ্ঞাতে লেখা থাকবে এরকম যে কনজাংশন হচ্ছে এমন একটা অড যেটা আর অন্য 2 বা ততোধিক অডকে, আচ্ছা আমি যদি একটু লিখি 2 বা ততোধিক ওয়ার্ডকে, হ্যাঁ আচ্ছা লিখতেছি একটু পরে, 2 বা ততোধিক অডকে, 2 বা ততোধিক ফ্রেজকে এবং 2 বা ততোধিক ক্লজকে যে ওটা যুক্ত করে সে ওটার নাম হচ্ছে কি? কনজাংশন। আমি কি বলছি যে ওয়ার্ড টু ওয়ার্ড, মানে সে হতে পারে সে কি কাকে কাকে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, হ্যাঁ, সব রিলেশনটা হতে পারে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, রিলেশনটা হতে পারে ফ্রেজ প্লাস ফ্রেজ, আবার ওই রিলেশনটা হতে পারে ক্লজ প্লাস ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার? এখন এখান থেকে আবার ক্রস ম্যাচিং হতে পারে, মানে দেখা গেল যে কখনো কখনো ওয়ার্ডের সাথে ফ্রেজ রিলেট করতে হচ্ছে, মানে ওয়ার্ডের সাথে কি রিলেট করতে হচ্ছে? ফ্রেজ। ব্যাপারটা ক্লিয়ার? এর অপোজিটটাও হতে পারে, হয় ওয়ার্ডের সাথে ফ্রেজ, কখনো কখনো ফ্রেজের সাথে ওয়ার্ড, আবার কখনো কখনো দেখবেন ওয়ার্ডের সাথে ক্লজের, ঠিক আছে? ওয়ার্ডের সাথে কখনো ক্লজের অথবা ক্লজের সাথে কখনো ওয়ার্ডের। আবার এরকমও হতে পারে যে একটা ফ্রেজের সাথে একটা ক্লজের রিলেশনটা হতে পারে, একটা ফ্রেজের সাথে একটা ক্লজের, হ্যাঁ, অথবা একটা ক্লজের সাথে একটা ফ্রেজের। ব্যাপারটা ক্লিয়ার? মানে এই যে সংজ্ঞাতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে যে ওয়ার্ডটা দেখা যায় একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের, একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজের, একটা ক্লজের সাথে একটা ক্লজের, ওয়ার্ড ফ্রেজ ক্লজ, এইগুলোর সাথে কি তৈরি করবে? যে বললাম যে পদ্মা সেতু 2 এক কথা একটা সেতু নির্মাণ করবে। ওই ওয়ার্ডটা হচ্ছে আমার কি? কনজাংশন। ওই ওয়ার্ডটা হচ্ছে আমার কনজাংশন। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভাই এটা বুঝলাম যে এই কনজাংশনটা এটা ওটা একে ওকে কী করে? যুক্ত করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যুক্ত করে, এরপরে আমি এখন কনজাংশনের ভিতরে অ্যান্টি মেরে দেবো। কিন্তু যারা হচ্ছে আমার মতো গ্রামারকে ফিল করতে চায়, যারা একটু মজা করে পড়তে চায়, তারা মাথায় একটু প্রশ্ন আসবে। দেখবেন যেটা বিষয় বুঝে 2 ক্যাটাগরির বেশি প্রশ্ন করে, ওই একটু বেশি মজা করে প্রশ্ন করে, আর যারা হচ্ছে বিগিনার লেভেল তারা প্রশ্ন করে। তো যে দিক দিয়ে আপনি কাউন্ট করতে পারেন সেটা হচ্ছে, এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই প্রথমে হচ্ছে যে এই কনজাংশনটা কী করে? ওয়ার্ড ফ্রেজ এগুলোকে কানেক্ট করে। এখন আমার মনে একটা প্রশ্ন থাকলো যে শুধুমাত্র কি এই ইংরেজি গ্রামারে, মানে এই কনজাংশন কি এই একটা বিষয়কে আর একটা যোগ করে? মানে বাংলাদেশে কি শুধুমাত্র এই তোমার হচ্ছে চীনা কোম্পানিগুলোই ব্রিজ নির্মাণ করবে, নাকি এখানে জাপানিরাও করতে পারে, ইউএসএও করতে পারে, বা ফ্রান্সও করতে পারে, জার্মানিও কোনো প্রজেক্ট নিতে পারে? বলেন। এর উত্তর হবে এক্স্যাক্টলি নট অনলি চীন বাট অলসো আদার কান্ট্রিজ। হ্যাঁ, মানে শুধুমাত্র একটা কোম্পানি যে এই ইংরেজিতে একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে যুক্ত করবে এমন না, আরও অনেক কিছু ওই
যুক্ত করার কাজটা করতে পারে। ঠিক আছে, ওই জিনিসটা আজকে লেকচারে দেখবো যে আমরা আসলে এই ইংরেজি গ্রামারে কোন কোন জিনিস আমাদের এই যে যুক্ত করার কাজটা করে। এটা শুরু করার আগে আমরা হচ্ছে করি, একটু বাংলায় প্রথমে বুঝি। হ্যাঁ, আমার এই পাশে মানচিত্র আছে। আমি যদি এখান থেকে কোনো একটা সেন্টেন্স বলি যে জামালপুর জেলা, মেজর খালেদ মোশাররফ। হ্যাঁ, সুন্দর একটা উদাহরণ যে জামালপুর জেলা। ঠিক আছে, এখানে লেখা আছে জামালপুর জেলা, তাই না? এখানে একটা কিছু নাই, গ্যাপ। তারপর কি বললাম? খালেদ, মেজর খালেদ মোশাররফ, মেজর খালেদ মোশাররফ, তাই তো? এখানে কিন্তু একটা গ্যাপ, জামালপুর জেলা গ্যাপ মেজর খালেদ মোশাররফ। তো বললাম না যে এইটা একটা পার্ট হতে পারে, সেটা একটা ওয়ার্ড, সাথে হতে পারে সেটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে একাধিক শব্দ। আর মেজর খালেদ মোশাররফ এটা ধরে নিলাম একটা হচ্ছে ওই একই ব্যাখ্যা। তো এখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে আমাকে যে ওয়ার্ডটা আমার এই দুই পার্টের সাথে একটা রিলেশন তৈরি করে। এখানে কোনো রিলেশন আছে যে জামালপুর জেলা মেজর খালেদ মোশাররফ, কোনো রিলেশন আছে? নাই। বাট আপনি এখানে এমন একটা ওয়ার্ড বসাবেন, কোন ওয়ার্ড বসাবেন সেটা আপনার বিষয়। একটু আগে তো বুঝালাম। এখন আপনি এখানে শুধুমাত্র কনজাংশনই বসাবেন এটা ফ্যাক্ট না। আপনি ওখানে আরও কিছু বসাতে পারেন। এখানে অনেকগুলো টপিক আছে, এগুলোর ভিতরে আপনি যে কোনো একটা বসাতে পারেন, ওটা পরে দেখতেছি। তো এখানে আপনি বাংলায় বলেন, এমন একটা ওয়ার্ড চুজ করেন যেটা হচ্ছে করতে পারে, সম্পর্ক তৈরি করতে পারে। তো জামালপুর জেলা মেজর খালেদ মোশাররফ, তো আপনি এখানে সুন্দর করে একটা শব্দ দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে কৃতি সন্তান। কৃতি সন্তান। জামালপুর জেলার কৃতি সন্তান মেজর খালেদ মোশাররফ। এই যে এখানে একটা র দিলাম না, জামালপুর জেলা মেজর খালেদ মোশাররফ, কৃতি সন্তান, এটা একটা ওয়ার্ড দিলাম। কৃতি সন্তানের গ্রামাটিক্যাল নাম কি সেটা ওটা ব্যাকরণে পড়াবে, যারা বাংলা পড়ে তারা পড়াবে। কিন্তু আমার কাজটা হচ্ছে বাংলায় বোঝানো যে এখানে কানেক্ট হয়েছে কিনা। কানেক্ট তো হয়েছে, জামালপুর জেলা, এখানে একটা র দিলে খুব ভালো হয় না? এই রয়ের ব্যাপারটা ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তারপরে হচ্ছে এর আগে কি পড়াচ্ছিলাম, প্রিপোজিশনের ওখানে বিভক্তির যে ব্যাপারটা, মানে একটা ওয়ার্ড দিলে আরেকটা ওয়ার্ডের যে এখানে চেঞ্জ হয়, বাংলায় বোঝা যায়, এই ব্যাপারটা আমাদের ইংরেজিতেও ঘটে। তো যাই হোক, অত ভিতরে না যাই। তো কৃতি সন্তানটা এমন একটা সুন্দর ওয়ার্ড যেটা দুই পার্টটা কী করলো, রিলেশন তৈরি করে ফেললো। ঠিক আছে। আর যদি বাক্য বলি যে তামিম ইকবাল দেশছাড়া ক্রিকেটার, জন্ম 1989। তামিম ইকবাল, এখান থেকে এনে আছে তামিম ইকবাল, এখানে একটা গ্যাপ, দেশছাড়া ক্রিকেটার, তামিম ইকবাল দেশছাড়া ক্রিকেটার এটি লেখা আছে, এখানে গ্যাপ দিয়েছে জন্ম 1989, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, সমস্যা নেই, যাচ্ছে। তো এই যে তামিম ইকবাল দেশছাড়া ক্রিকেটার, কোনো কিছু নাই, জন্ম 1989, এখানে যদি শুধুমাত্র এই যে যার কথাটা লাগাই, যার জন্ম 1989, তাহলে বাক্যটা একটু সুন্দর হয় না? সুন্দর হয় না? অবশ্যই সুন্দর লাগতেছে। শুধু এখানে যার কথাটা না দিলে পারে কেমন লোকাল হয়ে যায়, তাই না? আর যার দেওয়া মাত্রই এটা একটু ফর্মাল অর্থাৎ পেশাদার আকার ধারণ করতেছে। এই যে জোড়া লাগার বিষয়টায় এতক্ষণ যেটা বাংলায় বুঝলাম, এই বিষয়টা আমরা এখন ইংরেজিতে বুঝবো। যে ইংরেজিতে আমি কিন্তু কোনো একটা নির্দিষ্ট টপিকে বলতেছি না, আমার প্রশ্নটা ছিল যে ইংরেজি গ্রামারে আর কোন কোন জিনিস এই যুক্ত করার কাজটা করতে পারে। ওকে, তো 1 নম্বরে আমরা কিন্তু হচ্ছে কনজাংশনের ভিতরে ঢুকি নাই, কনজাংশনের বাইরে, এটা প্রথম ক্লাস। 1 নম্বরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কনজাংশন। তে ইংরেজির বাক্যের একটা পার্টকে আরেকটা পার্টের সাথে যুক্ত করার প্রথম যে কাজটা করে, মানে প্রধান যে ভূমিকা রাখে, সেটা হচ্ছে কনজাংশন। প্রথমে যে একটা উদাহরণ দিয়েছিলাম, বাংলাদেশে যে সেতু নির্মাণ করা হবে, এখানে দেখা যায় যে চীনের অবদানটা বেশি। মানে যত ব্রিজ আছে বা যত বড় স্থাপনা আছে সেগুলো দেখবেন ওইগুলো রাষ্ট্র করে, কিন্তু চীনের হচ্ছে বেশি। বুঝতেছেন? যে এই কনজাংশনটা হচ্ছে আবার চীন বলতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? এই কনজাংশনটা ডিরেক্ট বাক্যের একটা অংশকে আরেকটা অংশের সাথে যুক্ত করে, এজন্য এটাকে আমরা বলতে পারি ডিরেক্ট জয়নিং। হ্যাঁ, এজন্য এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিরেক্ট জয়নিং। আমি বুঝতে পারতেছি আমি অনেক টাইম নিচ্ছি, বাট আমার টাইম নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে বোঝানো। এবং আমার একটু ভালো লাগে যে আমি চাই আমাকে যারা দেখতেছে, এই যে আপনি দেখতেছেন না, আমি চাই যে আপনিও আমার মতো করে এই গ্রামারটাকে ফিল করেন। ঠিক আছে?
এবং আপনার যাতে কোনো সমস্যাই না থাকে গ্রামারে, একটা ক্লাস দিয়ে অনেক কিছুই পরিবর্তন করা যায়। হ্যাঁ, যাই হোক, তো এই কনজাংশন যে আমাদের একটা পার্টকে আর একটা পার্টের সাথে যুক্ত করে, এখানে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে। এগুলো ডিরেক্ট মুখস্থ বললেই চলে, কিছু জিনিস মুখস্থ না করলেই নয়। তো 1 নম্বর হচ্ছে যে, এটা তো বললাম যে এটা হচ্ছে একটা কি ডিরেক্ট জয়নিং, এটাকে আমরা বলতে পারি ডিরেক্ট জয়নিং। ডিরেক্ট জয়নিং করে, ঠিক আছে, ডিরেক্ট জয়নিং করে, এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্যটা হচ্ছে যে এটা স্প্লিট জয়নিং, এক্সপ্লিসিট, এটা হচ্ছে এক্সপ্লিসিট জয়নিং। এক্সপ্লিসিট জয়নিং, এক্সপ্লিসিট মানে জানো, স্পষ্ট, স্পষ্ট দেখা যায় যে জয়নিংটা হয়েছে, এটা স্পষ্ট দেখা যায় আর কি, ঠিক আছে, এক্সপ্লিট জয়নিং। তারপর আরেকটা তথ্য জানতে হবে যে এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এটা সেন্টেন্সের কি স্ট্রাকচার? বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। কনজাংশন দিয়ে যে জয়নিংয়ের ব্যাপারটা হয়, এই ব্যাপারটা জানার জন্য জাস্ট 3টে ছোটো ছোটো তথ্য মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা ডিরেক্ট জয়নিং করে, এটা এক্সপ্লিসিটভাবে জয়েন করে, মানে স্পষ্টভাবে দেখা যায়, এবং এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, মানে একটা পার্টকে আরেকটা পার্টের সাথে যুক্ত করবেন, ওয়ান পার্ট কনজাংশন আরেক পার্ট, ঠিক আছে। এই যে ডিরেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, এই জন্য বলছে এটাকে বেসিক স্ট্রাকচার। তো এই 3টা তথ্য জানতে হবে, ঠিক আছে। তো এখন দেখি কিছু আমরা উদাহরণ দেখি এটা দিয়ে। এই উদাহরণটা দেখি যে আচ্ছা আরেকটা কথা বলি, ঠিক আছে, আরেকটা কথা বলি যে এই যে এখানে বেশ কয়েকটা ইংরেজি বাক্য দেখা যাচ্ছে না, ইংরেজি গ্রামারটা কি জানেন? একই জিনিস ভাই, ইংরেজি গ্রামারটা হচ্ছে একই জিনিস। আজকে আমি কি পড়াচ্ছি? জয়নিংয়ের ব্যাপারটা নিয়ে পড়াচ্ছি, তো দেখছেন এই সেন্টেন্সটা আছে, মানে কনজাংশনের ব্যাপার পড়াচ্ছি, তো এখন আপাতত এই সেন্টেন্সগুলো আছে। আবার যখন দেখবেন আমি ভার্ব পড়াবো, এই সেন্টেন্সগুলোই আছে। আবার যখন দেখবেন প্রিপোজিশন পড়াবো, এই সেন্টেন্সগুলো আছে। আবার যখন দেখবেন কন্ডিশন পড়াবো, এগুলাই আসবে। অ্যাডভার্ব পড়াবো, এগুলাই আসবে। তো ভাই আসলে মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে ভাই, এই যে বাক্যগুলো দেখতেছেন, আপনি যে টপিকই পড়েন ওইখানে গিয়ে বাক্যই দিবে, কিন্তু যখন আপনাকে কনজাংশনের ক্লাসে ঢোকা হবে, এমনিতেই একটা নাম দিয়েছে কনজাংশন ক্লাস, যেমন আমি একটা নাম দিয়েছি, আর এটার মানে হচ্ছে এই যে কনজাংশনটা রয়েছে, এই কনজাংশনটার সাথে হ্যার পরে যেগুলো আছে এগো কী সম্পর্ক, হ্যার আগে কী আছে, এগুলোর কী সম্পর্ক, এইটা নিয়ে আলোচনা করবে। এটা গেলে এই বাক্যে এখানে দেখেন অ্যান্ড নিয়ে ওই কাজ করবে, এখানে দেখেন ওয়ার নিয়ে, বাট নিয়ে, মানে আজকের ক্লাসে মোটামুটি এই যে এতগুলো কাহিনী আছে, একটা বাক্যের ভিতরে বিভিন্ন জিনিস আছে, সব বাদ শুধুমাত্র এই কনজাংশনের সাথে কি রিলেশন অন্যান্যর সাথে, এটা আলোচনা গেল। এটা কনজাংশনের ক্লাস। এবার আসেন ভার্বের ক্লাসে। এই যে ধরেন এটা হচ্ছে একটা ভার্ব, এই যে এটা হচ্ছে ভার্ব, প্লেইং ভার্ব। তারপরে এই যে ইজ একটা ভার্ব, তারপরে হচ্ছে এই যে ইজ, গেসিং আর প্লেস। যখন আপনাকে ভার্বের ক্লাস ঘুরে এইগুলোই উদাহরণ দেবে, তখন আপনাকে এই প্লের সাথে এই গিটারের, এই হিয়ের, মোরাভারের বাকি অংশের, বা এই যে ওয়েন্ট, ফরে ওয়াকের সাথে, দের সাথে, এটা তো গেল ভার্ব। এরপরে আসে না এই যে কি এই স্টার্টে হেয়ার ধরেন, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যখন আপনি অ্যাডভার্বের ক্লাসে যাবেন, একই উদাহরণ দেবেন, তখন এর কাজ হচ্ছে যে স্টার্টের সাথে কী সম্পর্ক, কামের সাথে কী সম্পর্ক, হুয়ের সাথে কী সম্পর্ক, পুরোটার অংশের সাথে কী সম্পর্ক। এই তো আমার ইংরেজি পড়া, ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে ইংরেজি পড়া। তে যাই হোক, আমাদের তো পড়তে হবে, পরীক্ষায় পারার জন্য অন্তত একটু কষ্ট করাই লাগবে। কষ্ট মানে কিছুই না, সুন্দর করে পড়া লাগবে এবং মুখস্থ করা লাগবে। মুখস্থ না করলে এগুলো থাকেই না, আবার মুখস্থ করেও থাকে না এক কথায়, তারপর রাখতে হবে। যাই হোক, দেখতেছিলাম যে কনজাংশন কীভাবে যুক্ত করে। দেখেন, রহিম অ্যান্ড করিম আর প্লেইং, বাংলা অর্থ কী? যে রহিম এবং করিম হচ্ছে খেলাধুলা করতেছে। তো এই সেন্টেন্সে অ্যান্ডের ভূমিকাটা কী? এটা হচ্ছে পড়াশোনা আজকের। এই সেন্টেন্সে অ্যান্ডের ভূমিকা কী? অথবা আপনি হচ্ছে এই অ্যান্ডকে উঠাই দিলেন, একটা বাক্য যে রহিম আর করিম হচ্ছে খেলাধুলা করতেছে। তাই আপনারা 2 বন্ধু বিকালে ঘুরতে গেলেন, দেখতেছেন যে মাঠে আপনার অন্য 2 বন্ধু কে রহিম আর করিম খেলাধুলা করতেছে। তাই আপনি একটা বাক্য বলতেছেন রহিম আর করিম, বাংলায় বলেন যে রহিম করিম খেলাধুলা করতেছে। বাক্যটা কেমন শোনায়? রহিম করিম খেলাধুলা করতেছে, কেমন একটা লোকাল দেখাচ্ছে না? বাট আপনি যদি এভাবে বলেন রহিম আর করিম, অথবা রহিম এবং করিম, দুটাকে যুক্ত করতে হবে কিন্তু। অ্যান্ড রহিম অথবা করিম এভাবে বলা যাবে না, বাংলা সেন্সটা বুঝলেই কিন্তু কামুকে ইংরেজি। তো রহিম আর করিম,
তাই না? অথবা রহিম এবং করিম খেলাধুলা করতেছে। তাহলে এই যে এই রহিমের সাথে এই অংশটুকুর বা এই ওয়ার্ডটার যে একটা রিলেশন তৈরি করতেছে, সেই ওয়ার্ডটার নামই হচ্ছে আমাদের কি কনজাংশন। তো এই কনজাংশন আবার এটাকে দেখেন, এটা একটা ওয়ার্ড, হ্যাঁ, এটা একটা ওয়ার্ড। তো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যুক্ত করার কাজটা কে করলো ভাই? কনজাংশন। ব্যাপারটা ক্লিয়ার? এখন এখানে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, রহিম এবং করিম আর খেলাধুলা করতেছে। আপনি আপনার বাস্তবিক জীবনে ধরেন কথা বলার সময় এত সহজ বাক্য না, একটু কঠিন বাক্য পাইলেন, কিন্তু ওইখানে এবং যুক্ত করতে হবে না, ওইখানে অন্যথায় যুক্ত করতে হবে। ধরো বিপরীত একটা কন্ট্রাস্ট একটা ফলাফল আসলো, কোনো ক্ষেত্রে কন্ডিশন আসলো, তখন ইফ বসাবেন। ক্লিয়ার? গ্রামারের ক্লাস, স্পোকেন ইংলিশের কোর্স কমপ্লিট। যাই হোক, এই কনজাংশন একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে যুক্ত করে, এটা ক্লিয়ার। এরপর আসেন যে দ্য ক্যাট ইজ, আচ্ছা এই যে কন্ডিশনটা কি মিলছে, যে ডিরেক্ট জয়েনিং করছে, তারপরে হচ্ছে এক্সপ্লিসিট মানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, এবং এটা সেন্টেন্সের বেসিক একটা স্ট্রাকচার। ক্লিয়ার? এরপরে দেখেন তো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড অর অন দ্য ম্যাট। বাংলা অর্থ যদি করি তাহলে দাঁড়াচ্ছে যে বিড়ালটি হয় বেডের নিচে অথবা ম্যাটের উপরে। বাংলা অর্থ এটা। তো এখন এইখানে এই ওয়ারের ভূমিকাটা কি, বা এই ওয়ারের ভূমিকাটা কি, এটাই তো পড়াশোনা। এই ওয়ারের ভূমিকাটা কি, এই ওয়ারের কাজটা কি করতেছে দেখেন তো। বাদ দেন, ওয়ার নাই। এখন অর্থটা কি দাঁড়ায়, যে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। শুধুমাত্র সেন্টেন্সের দিকে আসেন না ভাই, বাংলা অর্থ বুঝেন, বাংলা একটু চিন্তা করার মানে বোঝার চেষ্টা করেন বাংলায়। যে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটা বেডের নিচে আছে, ম্যাটের উপরে আছে। সিম্পল সেন্টেন্সে আপনি দেখতেছেন, বা আপনার ছোটো বোন আপনাকে বলতেছে, বা আপনার আম্মুই আপনাকে বলতেছে যে বিড়ালটা বিছানার নিচে আছে, ম্যাটের উপরে আছে। তো আপনি কি ধরবেন? ওরে পাগল করবেন না, ওরে আমি কি বুঝবো যে ওই বেডের নিচে আছে নাকি ম্যাটের উপরে আছে, আমি কি বুঝবো? কিছু বোঝা যাচ্ছে না। বাট আপনি যদি এখানে সুন্দর করে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করেন, ওয়ার্ড মানে ওই যে প্রথমে বললাম যে তামিম ইকবালের উদাহরণ, শুধুমাত্র যার কথাটার কারণে সুন্দর একটা স্ট্রাকচার হয়ে গেল। বা আরেকটা কাজ ছিল জামালপুরের হচ্ছে খালেদ মোশাররফ। তো এইখানে একটা সুন্দর ওরকম ওয়ার্ড বসাতে হবে, যে বিড়ালটা টেবিলের নিচে আছে, না হয় উপরে আছে, এই তো নাকি সুন্দর করে আপনাকে বলতেছে যে বেডের নিচে আছে অথবা ম্যাটের উপরে আছে। এই যে অথবা, এই অথবা বা সেতু তৈরি করতেছেন, তার মানে এই পাঠটুকুর সাথে এই পাঠটুকুর একটা সম্পর্ক আরও একটু এক্স্যাক্টলি হলে দেখেন সম্পর্কটা এক্স্যাক্টলি এইটার সাথে এইটার হচ্ছে, মানে হয় ম্যাটের উপরে নয় বেডের নিচে। তো এখানে সুন্দর করে আমি দেখছি যে ওর নামক একটা শব্দ আছে, এইটা যদি বসায় কি এখানে অ্যান্ড বসা যাবে। তো একটা বিড়াল কয় জায়গায় থাকে যদি অ্যান্ড বসান, একটা বিড়াল কয় জায়গায় থাকে, অ্যান্ড বসা যাবে না। এখানে দেখা যাচ্ছে ওরের বাংলা অর্থটা দেখেন ভাই, আমি ইংরেজিতে ওর বসালেও আমি সেন্সকে বাংলা অর্থ খাটাইছি। অর্থ পড়েন ভাই, ভোকাবুলারি পড়েন, হিউজ লেভেলে ভোকাবুলারি পড়েন। যাই হোক, এখানে দেখেন তো কন্ডিশন মিলছে কিনা। এখানে কন্ডিশন হচ্ছে যে ডিরেক্ট জয়েনিং করতেছে, হ্যাঁ করতেছে, তারপরে বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, এবং স্পষ্ট। ওকে ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এবার পরের সেন্টেন্সটা দেখেন, যে হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট, এর উঠাই দিলাম, বাটারি উঠাই দিলাম। এবার আপনারা দুই বন্ধু যাচ্ছেন, একটা গরিব মানুষকে দেখছেন, হ্যাঁ গরিব মানুষকে দেখছেন, মানে কোনো একটা কথোপকথনের ক্ষেত্রে দেখলেন যে সে সৎ কথা বলতেছে, কোনো একটা বিষয়ে সে সৎ কথা বলতেছে। তখন আপনারা মন্তব্য করলেন যে হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যদি আপনি বলেন তো আপনার বন্ধু আমাকে বলবেন পাগলামি করতেছিস কে, যে কোনো একটা হি ইজ পোর, তুই বলতেছিস সে গরিব, সে ধনী, না সে সৎ, সে গরিব সে সৎ, কেমন হয়ে গেল না? এরকম পাগলামি উদাহরণ দিতেছিস ভাই। ওখানে একটা কিছু অ্যাড করে দেন, সুন্দর বাক্যটা হয়ে গেল। অ্যান্ড কী অ্যাড করতে হবে? এখন আপনারা যেটা দেখলেন সেটা অ্যাড করে দেবেন। মানে দেখলেন যে লোকটা সৎ, তাহলে লোকটা যদি সৎ হয় তাহলে সে গরিব আর সৎ হওয়ার সাথে কিন্তু একটা বিপরীত ধারণা চলে আসছে। এটা বাংলায় আপনি ম্যাচ করেন না। গরিবরা কিন্তু সচরাচর সৎ হয় না, অসৎ হয়, মানে পেটের ক্ষুধা নিবারণের জন্য তারাকে বিভিন্ন কাজ করতে হয়, কিন্তু এটা ব্যতিক্রম। তার মানে এই ধারণাটার সাথে এটা সম্পূর্ণ একটা বিপরীত ধারণা বোঝাচ্ছে, বা এটার সাথে বিপরীত ধারণা বোঝাচ্ছে। তাহলে যুক্ত করার জন্য বিপরীত একটা অর্থ বসাই দেবনি, যে অর্থটা দ্বারা, যে অর্থটা দ্বারা বাংলা অর্থ বোঝান, বাংলা অর্থ বসান যে হি ইজ পোর, সে গরিব কিন্তু সে সৎ। কিন্তু তাহলে কিন্তু ইংরেজি ওয়ার্ড কি? কিন্তুর ইংরেজি ওয়ার্ড হচ্ছে বাট। এবার যখন আপনি বসাই দিলেন তখন দেখেন এই যে হি ইজ অনেস্টের সাথে হি ইজ পোরের একটা রিলেশন তৈরি হয়ে গেল, হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে। ক্লিয়ার? ব্যাপার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এবারে আমরা কনজাংশনের পার্টটা আপাতত খাইলাম। এইটা দেখেন, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা প্রিপজিশনাল ফ্রেজ।
এটা প্রিপজিশনাল ফ্রেজ, এটাও দেখেন প্রিপজিশনাল ফ্রেজ। এখন বলা যাবে না যে ভাই প্রিপজিশনাল ফ্রেজ কেমনে বুঝলেন, এটা ফ্রেজের ক্লাসে বুঝাবো। হ্যাঁ, এখন আপাতত সান্ত্বনা দিয়ে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, মানে প্রিপজিশনাল ফ্রেজ, এটা সান্ত্বনামূলক, আমি মিথ্যা বলি নাই কিন্তু। এবারে এটাতে দেখেন হি ইজ পোর, এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল বানান কি? এই প্রিন্সিপাল কিন্তু ওই প্রিন্সিপাল নয়, এটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, আর এটা যেটা PRINCIPLE প্রিন্সিপাল, এটা হচ্ছে নীতি, ঠিক আছে? কিন্তু আমার এটা হচ্ছে প্রিন্সিপাল না, আমার এটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? এই ছোট ছোট বানানগুলো আমাদের অনেক সময় কনফিউজ করে ফেলে, কনফিউজ করে ফেলে। তো যাই হোক, এটাও সেম, এটাও প্রিন্সিপাল ক্লজ। তো একটা ক্লজকে আর একটা ক্লজের সাথে যুক্ত করছে। প্রথমে দেখাচ্ছিলাম যে ভার যুক্ত নাকি অর্ডার যুক্ত করে, ক্লজ যুক্ত করে, ফ্রেজ যুক্ত করে, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে প্রথমত এই 3টা সেন্টেন্স দেখলাম। এখন আমরা যাই হচ্ছে পরের বিষয়। 2 নম্বরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখেন, এরপর ইংরেজিতে জয়েনিংয়ের কাজটা যে করে সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখেন, কোঅর্ডিনেটিং কনজাংশন যখন যুক্ত করবে এই ক্ষেত্রে কয়টা তথ্য মনে রাখতে হবে? কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আমাদের 2টা তথ্য মনে রাখতে হবে, ঠিক আছে? কি? একটা হচ্ছে ইকুয়াল আইডিয়াকে, ঠিক আছে, ইকুয়াল আইডিয়াকে যুক্ত করে, হ্যাঁ। আর 2 নম্বরে ক্লজগুলো একটা আর একটার উপর ডিপেন্ড নয়। ক্লিয়ার? এটা গেল আমাদের হচ্ছে কোঅর্ডিনেটিং। আর সাবঅর্ডিনেটের ক্ষেত্রেও 2টা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিপেন্ড, একটা ক্লজ আর একটার উপরে কি ডিপেন্ড করে, এবং এটা হচ্ছে রিলেশন তৈরি করে। রিলেশনটা হতে পারে রিলেশন, এই রিলেশনটা হতে পারে কারণ, রিলেশনটা হতে পারে সময়, এই রিলেশনটা হতে পারে শর্ত। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তো এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন দেখবেন এই সেন্টেন্সের একটা আরেকটা বিষয়কে যুক্ত করবে, কোন ক্ষেত্রে যুক্ত করবে মাথায় রাখতে হবে। যখন দেখবেন আপনি ইকুয়াল আইডিয়া পাচ্ছেন, এই সাইডের আইডিয়ার এবং এই সাইডের ব্যাপারটা ইকুয়াল হচ্ছে এবং একটা আরেকটার উপর নির্ভর করতেছে না, এইরকম ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা দিয়ে যুক্ত করতে হবে বা সেতু নির্মাণ করতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর যখন দেখবেন একটা ক্লজ আরেকটার উপর ডিপেন্ড করতেছে মানে একটা ছাড়া একটা হতেছে না, এবং তারা হচ্ছে একটা সম্পর্ক বোঝাচ্ছে, সেই সম্পর্কটা হতে পারে কারণ সম্পর্ক, হতে পারে সময়, হতে পারে শর্ত। এখন যদি প্রশ্ন করেন যে ভাই রিলেশন কি আর বোঝাতে পারে এগুলো বাদে, হ্যাঁ আরও বোঝাতে পারে, কিন্তু ওটাও এখানে বোঝাবো না, ওটার কাজ এখানে না। এখানে কাজ হচ্ছে যে আমরা জয়েন্টটা কীভাবে হচ্ছে। ওকে, এমনিতে অনেক বড় হয়ে গেছে ক্লাস। তো দেখেন, এখন উদাহরণ দেখি। উদাহরণটা দেখেন যে ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পেতে পারো ইন দ্য লাইব্রেরি অর অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। দেখি, এগুলো নিয়ে তো কোনো কাজ নাই, প্রথমে তো বুঝালাম, অরটা মিশাই দিলাম। এবার বাংলা অর্থ করেন যে ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পেতে পারো ইন দ্য লাইব্রেরি অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। ভাই, আপনারা যখন দৈনন্দিন জীবনে কথা বলবেন, হ্যাঁ, আপনারা 2 বন্ধু যদি একজন আরেকজনকে বলেন যে ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পেতে পারো লাইব্রেরিতে প্লেগ্রাউন্ডে, সে কিন্তু বুঝে ফেলবে যে লাইব্রেরিতে না হয় প্লেগ্রাউন্ডে, লাইব্রেরিতে অথবা প্লেগ্রাউন্ডে, ঠিক আছে? কিন্তু লেখার ক্ষেত্রে তো অত বুঝাবুঝি নাই, ঠিক আছে না? সুন্দর করে এটাকে একটু নির্দিষ্ট করে দিতে হবে যে তুমি তাকে হয় লাইব্রেরিতে নয় প্লেগ্রাউন্ড, খেলার মাঠে, ঠিক আছে? এই যে নয়, ঠিক আছে, এই নয়ের কাজটাই সেতু বন্ধন তৈরি করে দিলে হচ্ছে আমার এই ওয়ারটা। বুঝছেন ব্যাপার? ক্লিয়ার? এই যে যেরকম সেন্সে ওয়ার বসালাম না, এইরকম সেন্সে যখন আপনি এটা নিয়ে আলোচনা করবেন, এটা নিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু ভাই ইন্টারকানেকশান আছে। ইন্টারকানেকশান মানে এগুলো ইংরেজি ওয়ার্ড না, এগুলো হচ্ছে এক্সপ্রেশন, ইংলিশ একটা ভাষা, বুঝতেছেন? যাই হোক, এবং শর্ত মিলতেছে নাকি দেখি। ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য প্লেগ্রাউন্ড, হ্যাঁ, দুটো ইকুয়াল আইডিয়া বলতে ইন দ্য প্লেগ্রাউন্ড এটা একটা অবস্থান বোঝাচ্ছে এবং প্রিপজিশনাল ফ্রেজ। আবার অ্যাট দ্য প্লেগ্রাউন্ড এটাও একটা অবস্থান বোঝাচ্ছে, ইকুয়াল আইডিয়া, আবার এটা প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, বুঝছেন? এটাও হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, ক্যান ক্লিয়ার? তারপরে ডিপেন্ড নয়, হ্যাঁ অবশ্যই ডিপেন্ড নয়। তোমার হচ্ছে ইন দ্য লাইব্রেরি, কোনোভাবে কি অ্যাট দ্য প্লেগ্রাউন্ড মানে লাইব্রেরিটা মাঠের উপরে নির্ভরশীল, ডিপেন্ড করে? কোনোভাবেই না, এরা স্বাধীন। অ্যাট দ্য প্লেগ্রাউন্ডও স্বাধীন, ইন দ্য লাইব্রেরিটাও স্বাধীন, ঠিক আছে? শর্ত যেহেতু এই 2টা মিলে গেছে, হ্যাঁ না, এখানে যে অডটা বসাবো
কনজাংশন কি, হ্যাঁ কনজাংশনটা বসাবো, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ওয়ার্ডটা কোঅর্ডিনেটিং কনজাংশন, বিস্তারিত পড়বো আমরা পরে, ধীরে ধীরে পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, এরপর দেখেন পরের সেন্টেন্সটা যে আই উইল স্টে হোম ইফ ইট রেইনস। ও, এবারে ইফের কাজ বলেন। তো ইফ বসার আগে আমাদের দেখতে হবে যে আই উইল স্টে হোম, তাই না, আমি বাসায় থাকবো, আমি বাসায় থাকবো, এটা একটা সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজ। সরি, এটা প্রিন্সিপাল ক্লজ কেমন হয়, আমি বাসায় থাকবো, ইট রেইনস, বৃষ্টি হয়। কোনো কাহিনী আছে কি দেখেন তো, আমি বাসায় থাকবো, বৃষ্টি হয়। সুন্দর করে আপনাকে কোনো একটা বাক্য বলতে বলা হলো, ধরেন কারেকশনের ক্লাসে আপনি সুন্দর করে বললেন আমি বাসায় থাকবো, বৃষ্টি হয়। কি ব্যাপারটা কি ক্লিয়ার হলো ভাই? এটা সবাই বুঝে গেছে কিন্তু, যে তুমি বাসায় থাকবা যদি বৃষ্টি হয়, তুমি এটা বুঝাইতে চাইছো, সব বুঝে নেবে। কিন্তু স্পোকেন ইংলিশে ওকে, কিন্তু আমার গ্রামারে এটা কেমন জানি হয়ে গেল। তো এখানে সুন্দর করে একটু নির্দিষ্ট করে দিতে হবে যে ওই যে যেটা বুঝে ফেলতে সবাই, যদি বৃষ্টি হয়, ওই যদিটা এখানে আমাদেরকে বসায় ফেলতে হবে, ঠিক আছে? তার মানে এখানে এই অংশটুকুর সাথে এই অংশটুকু সেট তৈরি করার কাজটা তৈরি করছে এই ইফ। ক্লিয়ার? এই ইফ। এখন দেখেন একটু কন্ডিশনগুলো মিলাই। আমরা দেখলাম যে হচ্ছে ডিপেন্ড করবে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট অ্যাডভার্বগুলোর সাথে আমরা দেখলাম, সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে দেখলাম যে একটার সাথে ডিপেন্ড করবে। এই যে আই উইল স্টে হোম, আমি বাসায় থাকবো, কখন যদি বৃষ্টি হয়। তার মানে এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ নয়, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা সাবঅর্ডিনেট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ব্যাপার ক্লিয়ার? তার মানে একটা আরেকটার উপরে নির্ভর করতেছে, বাসায় থাকাটা বৃষ্টির উপরে নির্ভর করতেছে, আর রিলেশনটা হয় কারণ, সময়, শর্ত। দেখেন তো এখানে অবশ্যই কারণ শর্ত দিচ্ছে, যে শর্তটা হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে সে বাসায় থাকবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ওকে ফাইন, আমি আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। এবার আমরা যাই, দেখলাম আমরা হচ্ছে কনজাংশন দিয়ে সেতুবন্ধন, কোঅর্ডিনেট দিয়ে, সাবঅর্ডিনেট। এবার আমরা কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে, ঠিক আছে? কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমাদের যুক্ত করার ক্ষেত্রে প্রথমে কয়েকটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4টা তথ্য। প্রথমত এটা কোনো কনজাংশন না। 1 নম্বর তথ্যটা হচ্ছে এটা কোনো কনজাংশন না। এই যে কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কোনো কনজাংশন নয়, ওকে। 2 নম্বরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা আইডিয়া কানেক্ট করে, ঠিক আছে? আর 3 নম্বরে আমাদের মনে রাখতে হবে যে জয়নিংটা হয় লজিক দিয়ে। জয়নিংটা হয় কি দিয়ে? লজিক দিয়ে জয়নিং, ঠিক আছে? লজিক দিয়ে জয়নিং। এই লজিকটা হতে পারে তোমার কন্ট্রাস্ট, রেজাল্ট, এডিশন হতে পারে, কন্ট্রাস্ট, এবং রেজাল্ট হতে পারে কি? রেজাল্ট মানে লজিকটা হতে পারে, দেখা যাচ্ছে যে যোগ করার লজিক হচ্ছে, বিপরীতকার লজিক হচ্ছে, এবং ফলাফলের লজিক হচ্ছে, ওকে। আর আরেকটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে পাংচুয়েশন ইউজ হয়। এখানে কি হয়? পাংচুয়েশন ইউজ হয়। পাংচুয়েশন কি? সেমিকলন এবং হচ্ছে কমা। ভাই কমা দেওয়ার জন্য আবার আলাদা করে কমা দেওয়া লাগে। যাই হোক, তাহলে কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা যখন হচ্ছে সেতু তৈরি করার ব্যাপারটা দেখব, তখন এখানে আমাদেরকে 4টা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লাস কি চলতেছে? হ্যাঁ, ক্লাস চলছে, সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব সম্পর্কে 4টা তথ্য মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা কোনো কনজাংশন নয়, এটা লজিক দিয়ে জয়নিং হয়, লজিকটা হতে পারে যোগ, বিপরীতটা অথবা ফলাফল। তারপর এটা হচ্ছে আইডিয়া কানেক্ট করে, এবং শেষে এখানে পাংচুয়েশন ইউজ হতে পারে। পাংচুয়েশন দুটো হচ্ছে, একটা সেমিকলন, একটা হচ্ছে কমা, ওকে। তো চলেন আমরা কয়েকটা উদাহরণ দেখি। দেখেন, হি ইজ এ গ্রেট সিঙ্গার, ওকে ফাইন। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সম্পূর্ণটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ইজ এ গ্রেট সিঙ্গার, আচ্ছা দাগাই, হি ইজ এ গ্রেট সিঙ্গার, পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, সিএল। হ্যাঁ, এখানে একটা মোরওভার অর দিছি, এটা হচ্ছে কিন্তু সেমিকলন। হ্যাঁ,
এটা হচ্ছে সেমিকলন। মোরওভার একটা অর্ড দিয়েছি, মোরওভার অর্ডটা আমি মিশাই দিলাম, দিয়ে প্রথমে এইরকম লিখলাম যে আপনারা দুই বন্ধু আলোচনা করতেছেন, আলোচনার কথার ক্ষেত্রে এরকম আসলো যে সে হচ্ছে ভালোই গান গায়, সে একটা হচ্ছে ভালোই সিঙ্গার, সে একটা ভালোই গান গায় এবং সাথে সাথে সে হি প্লেজ দ্য গিটার ওয়েল, হ্যাঁ সে ওয়েল, সে গিটারও ভালো বাজায়। তো এখন আমাকে বলেন, এই যে হি ইজ এ গ্রেট সিঙ্গার, সে হচ্ছে ভালো গান গায়, তারপরে কিছু নাই, সে গিটারও ভালো বাজায়। তো এই যে সে একটা গান গায়, সে একটা ভালো গায়ক এবং সে গিটারও ভালো বাজায়, তো এটা কী করতেছে, ওর সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে না? এখান থেকে তো আমার বাক্য শেষ, এখান থেকে আমার বাক্য শেষ, সে একটা ভালো গায়ক, বাক্য শেষ। আবার এখানে বলতেছে সে ভালো গিটারও বাজায়, তো এখানে তার সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে না? এই যে এক্সট্রা তথ্য দিচ্ছে, এই জোড়া লাগানোর বিষয়টা আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে। কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার হবে বেশ কয়েকটা কন্ডিশনে। দেখেন, এটা কনজাংশন নয়, আইডিয়া কানেক্ট করবে, জয়নিংটা লজিকের ক্ষেত্রে এবং পাংচুয়েশন আসবে। কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমাদের পরে, সমস্যা নেই। কিন্তু এইরকম যখন ক্ষেত্র, বুঝতেছেন, এই সত্যগুলোর ভিতরে পড়ে যাবে, তখন আমাদেরকে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব যুক্ত করতে হবে। আর এই যে মোরওভার, এখানে এক প্রকার অ্যাডিশনের কাজ করতেছে, তাই না? এর একটা এক্সট্রা তথ্য কি করতেছে, যোগ করছে। আর যখনই আমরা কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করব, তখন আমাদের দুইটা সেমিকলন ব্যবহার হবে, ঠিক আছে? দুইটা হচ্ছে পাংচুয়েশন, একটা হচ্ছে সেমিকলন, একটা হচ্ছে কমা ব্যবহার হবে। আর যেহেতু এটা একটা এক্সট্রা তথ্য যোগ করছে, সেহেতু আমরা মোরওভার দিলাম। অ্যাডিশনের ব্যাপার যেহেতু আসছে, সেহেতু আমরা মোরওভার দিলাম, কারণ মোরওভার দিয়ে অ্যাডিশনই বোঝায়, ঠিক আছে? আমরা দেখবো, কি সমস্যা নেই। এর পরের সেন্টেন্সটা দেখেন তো, যে আই ডিডন্ট স্টাডি হার্ড, আমি কঠোর পড়াশোনা করিনি। দেয়ারফর আই ফেল দ্য এক্সাম, দেয়ারফর নাই। বাক্য এরকম দুটা, যে আই ডিডন্ট স্টাডি হার্ড, আপনারা আলোচনা করতেছেন বন্ধুদের সাথে যে কে কীভাবে ফেল করলেন, ঠিক আছে? তে আপনি সবাই বলতেছে আমি এটা কারণে আমি অসুস্থ ছিলাম, ফেল করিনি। আপনি বলতেছেন যে আই ডিড নট স্টাডি হার্ড, আমি কঠোর পড়াশোনা করিনি, আই ফেল দ্য এক্সাম, এই জন্য আমি ফেল করছি। আপনার প্রথম বাক্যটা ছিল আমি পড়াশোনা করিনি, তারপর একটা অর্ড দিয়েছেন কি, এজন্য আমি ফেল করছি। বাট আপনি যদি এরকমই বলতেন যে আমি পড়াশোনা করিনি, আমি ফেল করেছি, হ্যাঁ, আপনার পাশাপাশি বন্ধুরা বুঝে নিচ্ছে, কিন্তু গ্রামার তো দেখাতে হবে। এই যে রিলেশান, এটার সাথে এটা একটা রিলেশান তৈরি করতে হবে। এই রিলেশানের কাজটাই আমাদের কে করতেছে? যেহেতু এটার একটা ফলাফল এটা দিচ্ছে, তুমি পড়াশোনা করো নাই, এই কারণে তুমি ফেল করছো, ফলাফল না? আর ফলাফলের কাজটা আমাদের করে সুন্দর করে কে, দেয়ারফর, বুঝতেছেন? দেয়ারফর কমা। পাংচুয়েশনের ব্যাপারটা তো বললাম। যখন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার হবে, কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহারের একটা ছোট্ট কথা বলি। কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহারের ক্ষেত্রে তার পূর্বে না থাক, ওগুলো এখন বললে বুঝতে পারবেন না। ওকে ফাইন, এটা উদাহরণ গেল। এবার পরের উদাহরণটা দেখেন তো, যে দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, হ্যাঁ। নেভারদেলেস দে ওয়েন্ট ফর এ উইক, আমি এটা নেভারদেলেস নাই, মুছে দিলাম। এবার দেখেন দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, আপনি বললেন দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল। দে ওয়েন্ট ফর এ ওয়াক, তারা হাঁটতে গেল। আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, তারা হাঁটতে গেল। আপনি কাউকে যদি বোঝান স্পিকিংয়ের সময় যে দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, দে ওয়েন্ট ফর এ ওয়াক, সে বুঝে নেবে যে ঠান্ডা ছিল, এজন্যই, ঠান্ডা থাকা সত্ত্বেও তারা কী করতে গেছে, হাঁটতে গেছে। এই যে সত্ত্বেও ব্যাপারটা, বা এইটার সাথে এইটার যে একটা রিলেশন তৈরি করা লাগবে। আপনি যদি এইভাবেই বলেন যে দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, দে ওয়েন্ট ফর এ ওয়াক, একটা সেন্টেন্স করেন, তাহলে কিন্তু ঝামেলা ভাই, আসলে এক্স্যাক্টভাবে প্রকাশ পাচ্ছে না। এক্স্যাক্টভাবে প্রকাশ পাওয়ার কাজটাই আমরা সুন্দর করে একটা এটার এই পার্টের সাথে এটার একটা কানেকশন তৈরি করব, সেটা হচ্ছে নেভারদেলেস, সত্ত্বেও, তা সত্ত্বেও, হ্যাঁ, নেভারদেলেস, তা সত্ত্বেও তারা কী করলো, বাইরে গেল। নেভারদেলেস, তা সত্ত্বেও তারা বাইরে গেল, ঠিক আছে? এই পার্টের সাথে দেখেন, তারা বাইরে গেল না, সরি, আবহাওয়া খুবই ঠান্ডা ছিল, তা সত্ত্বেও তারা বাইরে হাঁটতে গেল, ঠিক আছে? ব্যাপার ক্লিয়ার? আমি আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার। এই কনজাংটিভ অ্যাডভার্ব খুবই ইম্পর্টেন্ট ছিল এটা, এবং কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আমরা পরে দেখব, বিস্তারিত ক্লাস আসবে, সমস্যা নাই। এখন আমরা জাস্ট সিম্পলি দেখছি যে কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে যুক্ত হওয়ার বিষয়টা কীভাবে হয়। হ্যাঁ, এই যে ভিডিওটা আপনি দেখতেছেন প্রায় ঘন্টাখানেক ধরে, এটা কিন্তু 10 মিনিটের ক্লাস।
কিন্তু আমি এমনভাবে পড়াচ্ছি যাতে আপনি 1 ঘন্টা যদি এখানে ব্যয় করেন, আর বাকি যে 50 ঘন্টা আপনাকে ইংরেজিতে দিতে হবে, সে 50 ঘন্টা যাতে সহজ হয়ে যায়। ঠিক আছে, ব্যাপার ক্লিয়ার? এরপরে দেখেন আমরা দেখব রিলেটিভ অড। বুঝতেছেন? রিলেটিভ অর্ডের এখানে দেখেন প্রোনাউন লিখছি এবং অ্যাডভার্ব লিখছি। তার মানে রিলেটিভ ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন হতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের কয়টা তথ্য মনে রাখতে হবে? এখানে আমাদের খুবই কম সংখ্যক তথ্য মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা ক্লজ যুক্ত করে, ক্লজ জয়েন করে, ক্লজ জয়েন করে। ঠিক আছে, 2 নম্বরে যে তথ্যটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে নাউনের সাথে রিলেশন তৈরি করে। নাউন এর সাথে কি তৈরি করে? রিলেশান। সেই রিলেশান যে কোনো টাইপের হতে পারে। ঠিক আছে, এবং এই যে নাউনের সাথে রিলেশান তৈরি করতেছে, হ্যাঁ, তে যে রিলেশান সম্পর্কে যে তথ্যটা আসবে সেটা জয়নিং প্লাস এক্সপ্লেনেশান হয়ে যাবে, এক্সপ্লেনেশান হয়ে যাবে। মানে এই যে নাউনটা থাকবে, হ্যাঁ, ওই নাউনটা সম্পর্কে যে এক্সট্রা তথ্যটা আসবে সেটা এক্সপ্লেনেশান মানে তার ব্যাখ্যা হিসাবে চলে আসবে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি। ওকে, তে উদাহরণ দেখাচ্ছে এরকম, এই উদাহরণটা দেখি যে আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি বা চিনি। হু কেম হেয়ার এস্টারডে, হু কেম হেয়ার কি? এস্টারডে। তো এই হুটা বাদ দিলাম। এবার সেন্টেন্সটা বলেন যে আই নো দ্য ম্যান কেম হেয়ার এস্টারডে। কেমন হয়ে গেল না? আমি মানুষটাকে চিনি, গতকাল এসেছিল। গতকাল যে এসেছিল বললে সুবিধা হয় না? বললে সম্পূর্ণ হয় যে আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, কেম হেয়ার এস্টারডে, গতকাল এসেছিল। তো এই মিডিলে এখন একটা সেতু তৈরি করা লাগবে। এই সেতুতে কে আসবে? এখানে যে, হু। তাহলে আমরা এখানে নিয়ে চলে আসবো হচ্ছে হুকে, আমরা এখানে নিয়ে চলে আসবো হচ্ছে হুকে। তাহলে এই হু আমার এই যে কেম হেয়ার এস্টারডে, যে গতকাল এসেছিল, তাই না? তো একটা ব্যাপার দেখেন যে এই যে রিলেটিভ ওয়ার্ড সেটা প্রোনাউনের অ্যাডভার্ব হলে কি কি করবে? ক্লজ জয়েন করবে। দেখেন আই নো দ্য ম্যান, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা পিসি। ঠিক আছে, কেম হেয়ার এস্টারডে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। হু কেম হেয়ার এস্টারডে সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে এটা অ্যাডজেক্টিভ। এ ভাই অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে বুঝলেন? দেখেন এই যে হু কেম হেয়ার এস্টারডে, এই পার্টটুকু এই যে দ্য ম্যান কে নির্দেশ করতেছে না? আই নো, নো এর সাথে কোনো কাহিনী আছে এইটুকুর? আই নো দ্য ম্যান হু কেম হেয়ার এস্টারডে, মানে যে গতকাল এসেছে সেটা হচ্ছে ওই ম্যানটা। তার মানে নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, সে অ্যাডজেক্টিভ ক্লজ। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা পরের বিষয়ে অন্য জায়গায় আলোচনা করবো। তাই আমরা শর্তগুলো দেখি যে ক্লজ জয়েন করতেছে, এই হুটা কি ক্লজ জয়েন করতেছে? অবভিয়াসলি এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট জয়েন করতেছে। তারপরে নাউনের সাথে রিলেশন, এই তো, হ্যাঁ, এই যে রাউন্ড দ্য ম্যান, এটা হচ্ছে কি? নাউন। এই নাউনের সাথে এই হু এই অংশটুকুর কি করতেছে? রিলেশন তৈরি করতেছে। আর 3 নম্বর কি? জয়েনিং প্লাস এক্সপ্লেনেশন। হ্যাঁ, ম্যান সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে যে গতকাল এসেছিল। তাহলে আমরা এখানে সেতু তৈরি করলাম হুকে দিয়ে। ঠিক আছে, আমরা এখানে সেতু তৈরি করলাম হুকে দিয়ে। ব্যাপার ক্লিয়ার? আমি আশা করি এই উদাহরণটা ক্লিয়ার। এবার পরের উদাহরণটি দেখেন তো, যে দিস ইজ দ্য বুক, এটা সেই বই। হুইচ আই লস্ট, এ হুইচকে ক্যান্সেল করে দেন। এবার বলেন যে দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে বই। দিস ইজ দ্য বুক, এটা বই। আই লস্ট, আমি হারিয়েছি। এটা বই, আমি হারিয়েছি। কেমন হয়ে গেল না ব্যাপারটা? এটা বই, আমি হারিয়েছি। তো বইটা তো সামনেই আছে, নাহলে এটা কীভাবে বলতে পারেন যে এটা বই? আসলে বাক্যটা ত্রুটিপূর্ণ। এখানে আমাদের আরেক কোনো একটা অড বা কোনো একটা শব্দ ব্যবহার করলে দ্যাটস না। এটা সেই বই যেটা হারিয়েছিলাম, তাই না? এই যে এই সেই এবং যেটা, এই তথ্যটা দিয়েই এটার সাথে এটাকে সুন্দর করে কানেক্ট করে দিলাম, তাই না? যে দিস ইজ দ্য বুক, এটা সেই বই যেটা আমি হারিয়েছিলাম। তার মানে এই যেটা, এখানে আমাদের যে বিষয়টা বুঝতেছে সেটা হচ্ছে যেটা, তাই না? এই যেটার ব্যাপারটাই আমরা বুঝাই হচ্ছে হুইচ দিয়ে, হুইচ দিয়ে। ঠিক আছে ভাই, বাংলায় বুঝে নাকি? হুইচ দিয়ে। ঠিক আছে, তো এখন আবার কন্ডিশনগুলো দেখি তো। ক্লজ জয়েন করে অবশ্যই। দিস ইজ দ্য বুক, এটা একটা ক্লজ। আই লস্ট, এটা একটা ক্লজ, তাই না? তারপর হচ্ছে নাউনের সাথে রিলেশান। হ্যাঁ, এই যে বুকের রিলেশান, এ আই লস্ট, আমি হারিয়েছি। কি হারিয়েছিলাম? বুক। তার মানে এই বুকের সাথে এই লস্টের রিলেশান করছে কে? এই হুইচটা। ঠিক আছে, তারপরে জয়নিং প্লাস এক্সপ্লেনেশন, অবশ্যই দ্য বুক সম্পর্কে একটা এক্সপ্লেনেশন দিচ্ছে যে যেটা আমি হারিয়েছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার পরে উদাহরণটা দেখেন। আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মেট, হোয়েন মিশাই দেন, হোয়েন নাই, মানে ব্রিজ ভেঙে দেন। এবার বাক্যটা বলেন যে আই রিমেম্বার দ্য ডে, আমি দিনটাকে স্মরণ করে রাখবো। উই ফার্স্ট মেট, আমরা দেখা করেছিলাম। তো ইজিলি চলে আসছে যখন আমরা দেখা করেছিলাম।
কারোর সাথে দেখা হলে আপনি বলবেন যে আমরা হচ্ছে আমি সেই দিনটা মনে রাখবো যেই দিন আমাদের প্রথম দেখা হয়েছিল, যেই দিন তো এখানে আছে এটা দিয়ে। তো আই রিমেম্বার দ্য ডে হোয়েন, যেই দিন বা যখন কী করেছিলাম আমরা দেখা করেছিলাম, মিট আমাদের সাক্ষাৎ হয়েছিল, ঠিক আছে। তো এই হোয়েন দ্বারা এই উই ফার্স্ট মেটের সাথে এই যে আই রিমেম্বার দ্য ডে এর সাথে একটা কি রিলেশন তৈরি করতেছে। ওকে, এবার ক্লজ জয়েন করে, হ্যাঁ অবশ্যই আই রিমেম্বার দ্য ডে এটা একটা ক্লজ, আবার উই ফার্স্ট মেট হিম এটা একটা ক্লজ। এবার হচ্ছে নাউনের সাথে রিলেশন, অবশ্যই এই যে এই নাউনের সাথে রিলেশন, এই নাউনের সাথে রিলেশন, এবং জয়নিং প্লাস এক্সপ্লেনেশন, অবশ্যই এক্সপ্লেনেশন। এইটুক হচ্ছে এই নাউন সম্পর্কে একটা কি দিচ্ছে, এক্সট্রা তথ্য দিচ্ছে। এখন এখানে একটা কথা আছে আমার, ঠিক আছে, সেটা হচ্ছে যেখানে বলেছেন রিলেটিভ ওয়ার্ডের ভিতরে একটা প্রোনাউন একটা অ্যাডভার্ব। তাই আমাকে বলেন এই হুটা প্রোনাউন না অ্যাডভার্ব, হুইজটা প্রোনাউন না অ্যাডভার্ব, হোয়েনটা প্রোনাউন না অ্যাডভার্ব? বলেন তো দেখি কোনটা কি, বলেন কোনটা কি, বলেন তো কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডভার্ব, বলেন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডভার্ব, বলেন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডভার্ব, দেখি কমেন্ট করেন। দেখেন চিন্তা করতে হবে যে এই যে হুটা আসলে কাকে নির্দেশ করতেছে, ম্যানকে, তার মানে এটা একটা কি নাউন, কোনো সন্দেহ নেই। হুইচটা কাকে নির্দেশ করতেছে, এই যে বুককে, এটা একটা কি বস্তু, তাই না, বস্তু প্লাস হচ্ছে একটা নাউন বই। এবার হচ্ছে হোয়েন কাকে নির্দেশ করতেছে, দ্য ডেকে, দ্য ডে বলেন এটা একটা নাউন, নো এটা নাউন না, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়। আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মেট, আমি সেই দিনটা, আমি সেই সময়টা মনে রাখবো যেই সময় আমরা কি করেছিলাম, দেখা করেছিলাম। তাহলে আমরা জানি প্রোনাউনের ওইখানে, প্রোনাউন মানে কি, নাউন অথবা প্রোনাউনের পূর্বে যাহার অবস্থান সেই হইতেছে প্রোনাউন, তাই না। তার মানে এই দুইটা হচ্ছে নাউন, এই দুইটা যেহেতু নাউন সেহেতু এই যে হু এবং হুইচ এই দুইটা হচ্ছে আমার কি, সরি এখানে আইছিল, এই দুইটা হচ্ছে আমার প্রোনাউন, বুঝতেছেন। এবার অ্যাডভার্ব, এই যে হোয়েন, এই হোয়েনটা কি, এই হোয়েনটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এই হোয়েনটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন আমরা প্রোনাউন এখানে পড়বো, আর রিলেটিভ অ্যাডভার্বের এখানে পড়বো, দুটার পার্থক্য আমরা অ্যাডভার্বের এখানে পড়বো, সমস্যা নেই। তো এইখানে যেহেতু কোনো ব্যক্তি বা বস্তু নাই, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, এই কারণে এই হোয়েনটা এখানে আমার নট প্রোনাউন, এই হোয়েনটা হচ্ছে আমার কি অ্যাডভার্ব, এই হোয়েনটা হচ্ছে আমার অ্যাডভার্ব, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, এবার আমরা প্রিপোজিশনে যাব, চলেন।